আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সঙ্গে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। আজও এনবিআর কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি। জুলাইয়ের আগে চেয়ারম্যানের পদত্যাগের আলটিমেটাম। ইসলামকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে ইসলামী আন্দোলনের আহ্বান। মহাসমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার তাগিদ। এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনে ইরানের অভিযোগ, শত শত মানুষ হত্যা ও বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে ঘিরে চলমান সংকট সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন ব্যবসায়ী নেতারা। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের নেতারা বলেছেন, অর্থনীতি এবং দেশ বাঁচাতে আর কোনো সময়ক্ষেপণ গ্রহণযোগ্য নয়। এনবিআর কর্মকর্তাদের যৌক্তিক দাবিগুলো পূরণে আন্দোলনরতদের সঙ্গে বৈঠক করে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক না করলে দেশ ধ্বংসের দিকে যাবে বলে সাবধান করেন তারা। রিজভি নওয়াজের রিপোর্ট। গত 12 মে থেকে জাতীয় রাজস্ব বোর্ডে টানা আন্দোলন কর্মসূচি চলছে। এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশের মাধ্যমে নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন নামে দুটি আলাদা বিভাগ তৈরির উদ্যোগ থেকে কর্মকর্তা কর্মচারীদের ক্ষোভ শেষ পর্যন্ত এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে পরিণত হয়েছে। কলম বিরতি থেকে শুরু করে কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচিতে রাজস্ব সেবা, কর আদায়, আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি নিয়ে চরম উদ্বেগে ব্যবসায়ীরা। এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে। মার্কেট উইল নট ওয়েট ফর বাংলাদেশ। আমরা কি সিগন্যাল দিচ্ছি যে একটা দেশের পুরো কাস্টমস বন্ধ হয়ে যেতে পারে? আমার জানা মতে পৃথিবীতে অন্য কোনো দেশে এরকম উদাহরণ নাই যুদ্ধ ছাড়া। এইটা হতে পারে না। এটা একটা বড় বিপর্যয় আমাদের জন্য। যদি প্রয়োজন হয়, ওরা যদি মনে করে ব্যবসায়ীরা উদ্যোগ নিতে পারে ওদের ব্রিজিং এর জন্য, উই ক্যান ডু সো। কিন্তু তার আগে যেটা করা উচিত, যে কাজ কেন বন্ধ করবে? এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। কেউ এখানে যুদ্ধ ঘোষণা করে নাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সমস্যার সমাধান। এবং আমরাও কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে এখানে আসি নাই। সরকার গুরুত্ব বুঝছে, কিন্তু যতটুকু বুঝার উচিত ততটুকু বুঝছেন না। এই জন্য বলছি যে মঙ্গলবারে মিটিং করার জন্য ডাকছেন, সরকারের উচিত আজকেই মিটিংয়ের জন্য ডাকা। গণ অভ্যুত্থানে সরকার কেন ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ কমিয়ে দিল তা নিয়েও ক্ষোভ আছে তাদের। যারা আমাদের সমস্যা তার সাথে যদি কথা না বলা, আমি যদি সাইড লাইনে কথা বললে তো কোনো কাজ হবে না। আমরা সবাই বুঝি, কাজকর্ম পেন ডাউন করা যাবে না, সর্বাত্মক কর্মবিরতি করা যাবে না। আন্দোলনরত কর্মকর্তা কর্মচারী এবং সরকার দুপক্ষকেই দেশের স্বার্থ প্রাধান্য দেওয়ার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। আরো বিপদগ্রস্ত হবে। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ, এনবিআর বিলুপ্তি রোধ ও টেকসই রাজস্ব ব্যবস্থার দাবিতে আজও শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এই নিয়ে জানতে যাচ্ছে লুৎফর রহমান সোহাগের কাছে। তিনি রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের সামনেই আছেন। সোহাগ, এনবিআর কার্যালয়ের এখনকার অবস্থা কেমন এবং কর্মকর্তা কর্মচারীরা কি বলছেন? মৃত্তিকা, আপনি জানেন যে সরকার যখন এনবিআর বিলুপ্তির যে সিদ্ধান্ত নিয়েছিল গত মাসে, এরপর থেকে কিন্তু এনবিআর এক ধরনের অচল অবস্থা বিরাজ করছে। এখানকার যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তাদের মধ্যে অসন্তোষ রয়েছে এবং সেই ধারাবাহিকতায় তারা কিন্তু লাগাতার আন্দোলন করে আসছেন। এবং আমরা দেখেছি যে গতকালও কিন্তু এই যে এনবিআর কার্যালয়ের সামনে কমপ্লিট শাটডাউন কর্মসূচি করে তারা কিন্তু এখানে যে অবস্থান কর্মসূচি সেটা কিন্তু তারা পালন করেছে এবং আজকেও কিন্তু তাদের একই ধরনের কর্মসূচি পালনের কথা রয়েছে। তো
তো সকালে আমরা যেটি দেখতে পেয়েছি যে এখনো পর্যন্ত যে যারা আন্দোলনকারী আছে তারা কিন্তু এখনো আমরা কাউকে দেখতে পাইনি যে এখানে জড়ো হতে। তবে যেই নিরাপত্তা ব্যবস্থা গতকালকে যেরকম ছিল আজকে কিন্তু আমরা একই রকম দেখছি যে এনবিআরের ভিতরে কিন্তু পুলিশ এবং বিজেপির সদস্যরা কিন্তু মোতায়েন করা আছে এবং তারা এখানকার নিরাপত্তার বিষয়টি দেখছেন। এবং একই সঙ্গে আমরা যেটি দেখছি যে আসলে সকালেই এই এনবিআর কার্যালয়ের কয়েকজন কর্মকর্তাকে কিন্তু আমরা এই এনবিআর কার্যালয়ের ভিতরে প্রবেশ করতে দেখেছি, অর্থাৎ তারা আসলে কাজ শুরু করার জন্য এনবিআর কার্যালয়ের ভিতরে এসেছেন। এবং কিছু সেবা প্রার্থীকে আমরা দেখেছি যে সকালে যেহেতু গতকালকে আমরা দেখেছি 9টার পরই কিন্তু এই গেটটি বন্ধ করে আন্দোলন করা হয়েছিল, তার আগে ভাগে আমরা দেখলাম যে কিছু কর্মকর্তা এবং কিছু সেবা প্রার্থী এই কার্যালয়ের ভিতরে প্রবেশ করছে। তো আসলে তাদের যে কর্মসূচি রয়েছে আমরা যেটা জানতে পেরেছি যে কিছুক্ষণ পরেই তারা এখানে আসবেন, এসে তারা যে তাদের কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু এনবিআর যে কর্মসূচির জন্য তারা সারা দেশ থেকে যে এনবিআরের কর্মকর্তা কর্মচারী আসছেন হয়তো কিছুক্ষণ পরেই এখানে শুরু হবে। এবং সেই অনুযায়ী আপনি দেখছেন যে পিছনে কিন্তু পুরো একেবারে নিরাপত্তা ব্যবস্থা, গেট বন্ধ করে পিছনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করে রাখা হয়েছে। মৃত্তিকা। জি, ধন্যবাদ আপনাকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, ইসলামপন্থীদের ঐক্যের ব্যাপারে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। শনিবার রাজধানীতে মহাসমাবেশে তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ থাকলে এদেশে ইসলামী শক্তি হবে প্রধান শক্তি। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মৌলিক সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতি ছাড়া নির্বাচন হলে জনগণ মানবে না বলেও মন্তব্য করেন তারা। আক্তার হোসেনের রিপোর্ট। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ। সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় উদ্যান। ঐতিহাসিক এই সমাবেশে সংহতি জানায় বাংলাদেশ জামায়াত ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, ইসলামী ঐক্যজোট ও খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐতিহাসিক জাতীয় ঐক্যের সূচনা হয়েছে বলেও মন্তব্য করেন নেতারা। আমাদের কোনো বিভেদ নাই, কি বলেন বিভেদ আছে? আসুন ঐক্যবদ্ধ হোক, আগামীর বাংলাদেশ যেন শৃঙ্খলার শান্তির বাংলাদেশ হয়। এই বাংলাদেশ নতুন ব্যবস্থায় পরিচালিত হবে। নতুন বাংলাদেশে কোন দুর্নীতিবাজ, কোন চাঁদাবাজ, কোন টেন্ডারবাজের জায়গা হবে না। জাতীয় ঐক্যবদ্ধ কমিশন কেন জানি দু একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। ভিন্নমত থাকা সত্ত্বেও একটি ঐতিহাসিক ঐক্যের যে পরিবেশ এবং সম্ভাবনা দেখা দিয়েছে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের আহ্বানে আজকের ঐতিহাসিক মঞ্চে যারা বসে আছেন তারাই হচ্ছে এই ঐক্যের মহাকাণ্ডারী। ইসলামকে বিজয়ী করার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা। আজকে মঞ্চে যারা আছেন, যদি আমরা মুনাফিকি না করি, মুখের এবং কাজের কথা যদি একসাথে থাকেন, মুখের সাথে কাজের যদি মিল থাকেন, আমি লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতা যাবে ইসলাম, ক্ষমতা যাবে ইসলাম। ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্রে যদি আমরা মাঠে ময়দানে সোচ্চার না থাকি, তাহলে এই দেশের ভিতরে মাঠের ভিতরে আগাছা জন্মাবে এবং ফ্যাসিস্টরা আমাদের বাংলাদেশকে কলুষিত করবে। নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর এই ধরনের বড় গণজমায়েত মূলত নিজেদের শক্তি ও সামর্থ্য জানান দিচ্ছে চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামীতে ধর্মভিত্তিক ও দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর নির্বাচনে জোট হলে পাল্টে যেতে পারে ভোটের সমীকরণ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে আক্তার হোসেন, চ্যানেল আই। এবারে ইরান ইসরায়েল সংঘাত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনে অভিযোগ করেছে ইরান। শত শত নিরপরাধ মানুষ হত্যা ও বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতির অভিযোগ এনেছে ইরান। ইরানের ইসলামী প্রজাতন্ত্রের উচ্চ মানবাধিকার পরিষদের প্রধান নাসের সেরাজ গত শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের কাছে এই অভিযোগ জমা দেন।
অভিযোগে বলা হয়েছে 12 দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় 627 জন নিহত এবং 4870 জন আহত হয়েছেন। এবারে অন্যান্য সংবাদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্য কীর্তি নিয়ে বিশেষ আলোচনা বিশ্বায়নে নজরুল অনুষ্ঠানে বক্তারা বলেন, নজরুল কেবল অতীতের নয়, সমকালীন সময়েও প্রজ্বলিত এক আলোকবর্তিতা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ও শতদল আয়োজিত অনুষ্ঠানে প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা সহ অন্য শিল্পীদের সম্মাননা প্রদান করা হয়। রিয়াজ ইসলামের রিপোর্ট। বিদ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের সৃষ্ট সাহিত্য সম্ভার নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনে অংশ নেন শিল্পী, সাহিত্যিক, কবি সহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। সেই তরুণ সমাজে কিন্তু নেতৃত্ব। অনুষ্ঠানের উদ্বোধন করে কবি নাতনি খিলখিল কাজী বলেন, নজরুলের সাহিত্যকর্ম ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রেরণা যোগাবে। আমেরিকার মতন জায়গায় তারা কাজী নজরুল ইসলামকে ভীষণ ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারছেন এবং তারা প্রতিবারই তার জন্মদিনটি পালন করছেন এবং উত্তর আমেরিকা নজরুল সম্মেলন করছেন। পুরো উত্তর আমেরিকা থেকে শিল্পী এসে তার দাদুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং এই অনুষ্ঠানটিকে মুখরিত করছেন। নজরুলের জীবন দর্শন, সাহিত্য কীর্তি ও প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তৃত আলোচনা করেন বক্তারা। এখন কিন্তু বুঝতে পারি কিছুটা যে তারুণ্যের কবি হচ্ছেন তিনি। এই খেতাব সহজে মেলে না, অনেক রকম খেতাব মেলে। আপনি বিশ্ব হতে পারেন, আপনি একেবারে গুরুত্বপূর্ণ শীর্ষেও থাকতে পারেন, কিন্তু তারুণ্যের কবি কোনো কালেই বিজেতা হবেন না, বিজয়ী হবেন। তিনি মনের একটা যে জগৎ আছে সেখানে এমনভাবে বিহর করেছেন যে সকল কিছুই তার কাছে যেন দিব্য চক্ষুতে দেখার মতন করেই তিনি আবার সেগুলো রচনা করেছেন। আলোচনা শেষে ছিল নজরুল সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। গাজায় ইসরায়েলি হামলায় আরও কমপক্ষে 81 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 4 শতাধিক। গত 24 ঘন্টায় গাজার বিভিন্ন স্থানে এসব হামলা হয়েছে। গাজা নগরে একটি স্টেডিয়ামের অদূরে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় শিশুসহ অন্তত 11 জন নিহত হয়েছেন। অনেক ফিলিস্তিনি ওই স্টেডিয়ামে তাঁবুর মধ্যে আশ্রয় নিয়েছেন। পুরো এলাকা জুড়ে তাঁবু বসিয়ে আশ্রয় নেওয়া শত শত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আরও 5 শিশুসহ 22 জনের প্রাণহানি ঘটেছে। আরও একাধিক ইসরায়েলি হামলায় অন্যরা নিহত হয়েছেন। কানাডার টরন্টো ফিল্ম ফোরামের উদ্যোগে 20 শতাব্দীর খ্যাতিমান বাংলা চলচ্চিত্র পরিচালক প্রয়াত ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে তার পরিচালিত সুবর্ণরেখা ছবিটি প্রদর্শন করা হয়। এই সময় ঋত্বিক ঘটকের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিক, মিডিয়া ব্যক্তিত্ব আসমা আহমেদ, অন্যসর টরন্টোর কর্ণধার আহমেদ হোসেন, চিত্রশিল্পী ইকবাল হাসান, শাহনিয়াজ হোসেন, বইমেলা ও অন্যমেলা টরন্টোর কর্ণধার সাদি আহমেদ ও নিয়াজ আহমেদ। সে সময় আরও ছিলেন সাংবাদিক শওকত আলী সাগর। বক্তারা বলেন, ভিন্নধর্মী চলচ্চিত্র নির্মাণে তার তুলনা অসীম। আবেগ মনন ও সংলাপের দৃশ্যের সংঘর্ষ নির্মাণে তার সিনেমা ও প্রতিটি কাজে ছিল অভিনবত্ব। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। সমতলে চা, কমলা, মাল্টা, ক্যাপসিকাম চাষে সফলতার পর এবার রাশিয়ান ও ইউক্রেন ভ্যারাইটির আঙ্গুর চাষ করে সফল হয়েছেন পঞ্চগড়ের মেহেদি হাসান। রসে ভরা আঙ্গুরের ফলন ও স্বাদ আন্তর্জাতিক মানের হওয়ায় বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষে আগ্রহ দেখাচ্ছেন স্থানীয় চাষিরা। পঞ্চগড় প্রতিনিধি এ রহমান মুকুলের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। বাগানে ঝুলছে থোকা থোকা আঙ্গুর, সবুজ আর হালকা লাল রঙের মিষ্টি এই আঙ্গুরের স্বাদ বিদেশি আঙ্গুরের মতোই। প্রতিদিনই বাগান দেখতে ছুটছেন স্থানীয়দের পাশাপাশি নতুন উদ্যোক্তারা, নিচ্ছেন চারা সংগ্রহ ও রোপণ পদ্ধতি বিষয়ক নানান পরামর্শ। এত সুন্দর আঙ্গুর হয়, দেখতে যেমন সুন্দর, খেতে তেমন সুস্বাদু, কল্পনাতীত একটা ফল। এটি সম্ভাবনাময় একটি ফল,
যেটা আমরা আমাদের চাহিদা মিটিয়ে বিদেশে আমরা রপ্তানি করতে পারবো। থকাগুলা অনেকগুলো নাপছে এবং বেশ পরিপূর্ণ এবং বেশ স্বাদও ভালো। আমি টেস্ট করেও দেখছি, বাজারে এটা অনেক সুন্দর আর খুব সুস্বাদু। এবারই প্রথম রাশিয়ান ও ইউক্রেন ভ্যারাইটির আঙ্গুরের চাষ করে ভালো ফলন পেয়েছেন এই আঙ্গুর চাষি। প্রথমে বিশ্বাস করি নাই যে আঙ্গুর এরকম মিষ্টি হবে, আমি ভাবছি টক হবে, এই জন্য অল্প কিছু গাছ লাগাইছিলাম। তো এত ভালো ফলন, এত সুন্দর হচ্ছে যেটা কল্পনারও বাইরে। তো এবার ফলন দেখে আমি নিজেই উৎসাহিত হয়েছি। স্থানীয় কৃষি বিভাগ বলছে বাণিজ্যিকভাবে চাষিরা আঙ্গুর চাষে এগিয়ে এলে কৃষি বিভাগ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে। আমরা আশা করছি সঠিক জাত নির্বাচন করলে, যদি সঠিক সময়ে সঠিক পরামর্শ নিয়ে প্রপার ম্যানেজমেন্ট নিয়ে করা যায়, তাহলে তেঁতুলিয়া উপজেলায় আমাদের তেঁতুলিয়া উপজেলা সহ সমগ্র পঞ্চগড়ে আমাদের আঙ্গুরের চাষটা সম্প্রসারণ করা সম্ভব। জেলার আবহাওয়া ও মাটি আঙ্গুর চাষের উপযোগী হওয়ায় যে কেউই বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করে সফল হতে পারবেন বলছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ভয়াবহ শব্দ দূষণের কবলে ময়মনসিংহ শহর। দিনরাত হাইড্রোলিক হর্ন ও মাইকিংয়ে উচ্চ শব্দে অতিষ্ঠ জনজীবন এবং এতে হুমকিতে জনস্বাস্থ্য। শব্দ দূষণ রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ও শব্দ দূষণ বিধিমালা অনুযায়ী হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত সহ নির্ধারিত প্রতিষ্ঠানের ১০০ মিটার এলাকায় যানবাহনের হর্ন ও মাইকিং নিষিদ্ধ। তবে বাস্তবে উল্টো চিত্র। মাইকিং ও ইট ভাঙা মেশিনের শব্দে বিপর্যস্ত ময়মনসিংহের জনজীবন। শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, এমনকি হাসপাতালের সামনেও অবাধে ব্যবহার করা হচ্ছে হাইড্রোলিক হর্ন। কিছুটা বা আমরা যারা স্টুডেন্ট তাদের পড়াশোনার ব্যাঘাত ঘটে থাকে, কাজে মনোযোগ থাকে না। খুব অল্প জায়গায় সমস্ত কিছু, অতিরিক্ত যানবাহন, অতিরিক্ত বাজার সবগুলো এক জায়গায় থাকাতে শব্দ দূষণের কারণে স্বাস্থ্যের ব্যাপক হানি হচ্ছে। কোথায় হর্ন বাজানো যাবে এবং কোথায় হর্ন বাজানো যাবে না সে বিষয়টা ওরা সচেতন না। করতে গেলে একটা অনুমোদন নিতে হবে যে এই মাইকিংটা কতক্ষণ বাজানো হবে। অসহনীয় শব্দ দূষণে শ্রবণ শক্তি কমার পাশাপাশি হুমকিতে জনস্বাস্থ্য। বাচ্চারা পড়াশোনার মনোযোগের সমস্যা হচ্ছে, রাতে ঘুমানোর সমস্যা হচ্ছে, বিষণ্ণতা, অন্যান্য অনেক ধরনের উপসর্গ দেখা যাচ্ছে। আমাদের হাইড্রোলিক হর্ন, গাড়ি, স্কুলের আশেপাশে অথবা উচ্চ স্বরের মাইকের কারণেও কিন্তু এই সমস্যাগুলো হয়। শব্দ দূষণ রোধে অভিযানের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। জনসচেতনমূলক সমস্ত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আমরা কিন্তু মোবাইল কোড করে থাকি, বিশেষ করে গাড়ির যে হাইড্রোলিক হর্ন, এই হর্ন বিরুদ্ধে মোবাইল কোড করি। শব্দ দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ময়মনসিংহবাসীর। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আজও এনবিআর কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি। জুলাইয়ের আগে চেয়ারম্যানের পদত্যাগের আলটিমেটাম। ইসলামকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে ইসলামী আন্দোলনের আহ্বান। মহাসমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার তাগিদ। এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনে ইরানের অভিযোগ, শত শত মানুষ হত্যা ও বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।